গাইস, খেলা খেলা করতে করতে বেলা হয়ে গেল। এবার সময় হয়েছে একটু ঘুমু ঘুমু করবার। তোমরা কিন্তু কমেন্টসে জানিও আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর হ্যাঁ, ভিডিওটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দাও। তাহলে আজকের জন্য গুড বাই। গুড মর্নিং রাহুল বাবু। আরে, আমি আবার কবে থেকে বাবু হলাম? আসো দাদা, বসো বসো। আর বলো, কি খবর? এই যে দাদা, চলে যাচ্ছে মোটামুটি। আরে চলে যাচ্ছে বলছো কি গো? বলো, দৌড়াচ্ছে। এখানে কি মোবাইল সারানো হয়? দেখলাম একটা মেয়ে, পরনে সাদা সালোয়ার কামিজ, চোখ মুখ উদ্ভ্রান্তের মতো, খুব ব্যস্তভাবে হাতে ধরা মোবাইলটা দোকানের কাউন্টারের উপর রেখেই বলল, দেখুন তো কি সমস্যা, ফোনটা অন হচ্ছে না কেন? রাহুল, তাহলে তুমি কাজ করো, আমি আসলাম ভাই। হ্যাঁ আচ্ছা দাদা, পরে কথা হচ্ছে। সময় লাগবে নাকি? না না না, এক্ষুনি দেখে দিচ্ছি। দেখে তো মনে হচ্ছে ডিসপ্লেটা গেছে, আরো ভালো করে দেখতে হবে। সারাতে কত খরচ লাগবে? সবকিছু না দেখে বলি কিভাবে বলুন তো? তাও 1000 ধরে রাখুন, দুদিন বাদে আসুন। এটা রাখুন। আরে না 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 না, এখনই টাকা দিতে হবে না, আগে দেখি কোথায় কি খরচ হচ্ছে, তারপর না হয়। আরে এটা অ্যাডভান্স হিসেবে রেখে দিন। আমি কিছু বলার আগেই মেয়েটা টাকাটা কাউন্টারের উপর রেখে তড়ি ঘড়ি ভিড়ের মধ্যে যেন কোথায় হারিয়ে গেল। আর দেখতে পেলাম না তাকে। যা বাবা, আজব তো। দিন 7 পর একদিন সন্ধ্যায় দোকান খুলতেই হঠাৎ শোকেসের কোণার দিকে চোখ গেল। খেয়াল পড়লো সেদিনের মেয়েটির সেই মোবাইলটার উপর। আরে, প্রায় সপ্তাহখানেক হতে চললো, এই ফোনটা তো কেউ নিতে এলো না। সেদিন তাড়াহুড়োয় কোনো বিলই দেওয়া হয়নি, তাই মেয়েটির সাথে যোগাযোগ করার কোনো নাম্বার বা অ্যাড্রেসও তো নেই। ফোনটা হাতে নিয়ে চিন্তায় পড়ে গেলাম, কি করা যেতে পারে। অনিচ্ছা সত্ত্বেও ফোনটা অন করলাম, যদি কোনো নাম্বার টাম্বার পাওয়া যায়। না, একটা কন্ট্যাক্টও সেভ নেই, ফোন পুরো ফাঁকা। বেমক্কা ফোনের গ্যালারিতে হাত পড়ে যেতেই একটা ছবি সামনে এলো, আর তারপরেই আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল নিমেষে। কি দেখছি আমি? কি বিভৎস এই ছবি! একটা মহিলার রক্তমাখা ছিন্ন বিচ্ছিন্ন শরীরের ছবি। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো, হাত কেঁপে উঠলো থরথর করে, মাথার ভিতরে সব তালগোল পাকিয়ে গেল। কি করব, কিছু বুঝে উঠতে পারলাম না। মনে হলো এক অজানা বিপদের সংকেত নয় তো। সেদিন ওই মেয়েটির আচরণ সুবিধে লাগেনি, পাছে আমিও না বিপদে পড়ে যাই। রাহুল, বাবা রাহুল। হ্যাঁ মা, আসছি, দাঁড়াও। বলো। দেখ তো, এই ফোনটা তখন থেকে বেজে চলেছে। এই ফোনটা তুমি কোথায় পেলে? কেন? ওই 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 ঘরেই তো ছিল, ভাবলাম তোর কাজের ফোন হবে হয়তো। ওই দেখ, ওই দেখ। হ্যালো। শোন, আর রিস্ক নেওয়া যাবে না। মেয়েটাকে মেরে বস্তায় ভরে ওই শ্মশানে পুঁতে আসবি। একটা কথা মাথায় রাখবি, কাক পক্ষিতেও যেন টের না পায়। কেউ কিচ্ছু জানতে পারবে না, তুমি নিশ্চিন্তে থেকো। এখন এটা রাখ, কাজ শেষ হলে আরো পাবি। হ্যালো 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 হ্যালো, কে? কি আশ্চর্য, কথা বলছেন না কেন? হ্যালো হ্যালো। কি হলো রে বাবু? কি হয়েছে? কিছু সমস্যা হলো না কি? না না না, কিছু না মা, তুমি ঘুমোতে যাও। কি জানি বাবু, আজকালকার ছেলে পিলেদের না ব্যাপার স্যাপার বোঝা যায়। ভয় প্রমাদ গুনলাম আমি। এবার বিষয়টা যেন হাতের বাইরে চলে যাচ্ছে। মনে হলো আজ যত রাতই হোক, একবার আমাকে পুলিশের কাছে যেতেই হবে। সমস্ত বিষয়টা তাদের জানানো দরকার। স্কুটার স্টার্ট দিয়ে রাস্তায় নামতেই ঠান্ডা জলো কুয়াশা কাঁপিয়ে দিল আমার সারা শরীর। তিলদণ্ড দেরি না করে স্কুটার ছোটালাম। ম্যাডাম ম্যাডাম, বড্ড বিপদে পড়ে আপনার কাছে এসেছি, আপনি আমায় বাঁচান। আরে আরে আরে, আপনি আগে বসুন, শান্ত হন। এই নিন জল খান। এবার বলুন। ম্যাডাম ম্যাডাম,
এই যে এই ফোনটা যবে থেকে আমার হাতে এসেছে তবে থেকে আমি বিপদে পড়ে গেছি। আচ্ছা, ডিটেলসে বলুন তো, এত রাতে কি ব্যাপার? ম্যাডাম ম্যাডাম আমি মোবাইল সারাই করি। এই রেল গেটের পাড়েই আমার একটা ছোট দোকান আছে। প্রায় 1 সপ্তাহ আগে একজন মহিলা এই ফোনটা আমাকে সারাতে দেয়। তাড়াহুড়োর কারণে ফোন নাম্বার বা ঠিকানা কোনোটাই রাখা হয়নি। কথা ছিল 2 দিন বাদে এসে উনি ফোনটা নিয়ে যাবেন, কিন্তু সপ্তাহখানেক পরেও যখন উনি এলেন না, তখন ওনার মোবাইলটা ঘাটাঘাটি করতে গিয়ে একটা ছবি পাই। এই যে ম্যাডাম, গ্যালারিটা খুলুন, দেখতে পাবেন। দেখেছেন দেখেছেন এখানে শেষ নয়, আজ রাতেও হঠাৎ করে ফোনটা বেজে উঠল। অনিচ্ছা সত্ত্বেও ফোনটা ধরেই শুনতে পেলাম ফোনের ওপাশে কারা যেন কথা বলছে। কোনো মহিলাকে খুন করে কোথায় যেন পুঁতে রাখার কথাও বলছিল ওরা। আমার ভীষণ ভয় করছে ম্যাডাম, আপনি এক্ষুনি একটা এফআইআর লিখুন আর দয়া করে এই ফোনের মালিককে খুঁজে বের করুন। এ কি, সবকিছু শোনার পরেও আপনি হাসছেন? আচ্ছা আপনি বলুন, আপনি তো বললেন যে আপনার ফোনের দোকান আছে। হ্যাঁ, তার সাথে এর সম্পর্ক কি? আপনি যখন ফোনের কাজকর্মের সাথে যুক্ত তখন আপনি নিশ্চয়ই জানেন ক্রস কানেকশন বলে একটা ব্যাপার আছে। তাছাড়া এখনকার এই ইন্টারনেটের যুগে কত ছেলেপুলে প্র্যাঙ্ক কল হ্যান ত্যান করছে, আপনার কাছে ওই রকমই ফোনটা কিছু একটা এসেছিল, বুঝেছেন? সিম্পল ব্যাপার। তাহলে ওই বিভৎস ছবিটা? আরে কোথায় ছবি? গ্যালারি তো পুরো ফাঁকা। কি? বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি নিজের চোখে একটা বিভৎস ছবি দেখেছি। এখানে একটা মেয়েকে নৃশংসভাবে খুন করা হচ্ছে, সেই ছবি। আশ্চর্য, যদি থাকতো তাহলে গেল কোথায়? এটা কি ম্যাজিক নাকি? যান যান, শুধু শুধু সময় নষ্ট করবেন না, এখন অনেক রাত হয়েছে, জান তো। থানার বাইরে স্কুটারের লক খুলছিলাম, অগত্যা বাড়ির দিকেই রওনা দেব বলে হঠাৎ একটা দেওয়ালে আমার চোখ আটকে গেল। দেওয়ালে বেশ কিছু ছবি, তার মধ্যে একটা আকারে বড় অস্পষ্ট ছবি দেখতে পেলাম, নিরুদ্দেশ সম্পর্কিত। আরে এ তো সেই মহিলা যিনি সেদিন আমাকে ফোনটা সারাতে দিয়ে গিয়েছিলেন। পাশে 2জন কনস্টেবল দাঁড়িয়ে ছিল দেখলাম। ওনাদের তড়িঘড়ি জিজ্ঞেস করলাম, এই যে দাদা শুনুন, এই মহিলার ছবি এই নিরুদ্দেশ সম্পর্কিত পোস্টারে কি করছে? যাদের খুঁজে পাওয়া যায় না তাদেরকেই তো নিরুদ্দেশ বলে নাকি? ওনাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না? কতদিন? তা ওই 1 মাস হতে চললো। অসম্ভব, মাত্র দিন 7 আগেই ওনার সাথে আমার কথা হয়েছে। বলেন কি? এতদিনে যার খোঁজ কেউ দিতে পারলে না, সে কিনা আপনার সাথে দেখা করেছে? হাসালেন মশাই। ঠিক তখনই ফের ফোনটা বেজে উঠল। তিলদণ্ড দেরি না করে ফোনটা রিসিভ করলাম, পাছে ফোনটা কেটে যায়। হ্যালো, আমি বলছি, একটা ফোন সারাতে দিয়েছিলাম, সেটা কি সারানো হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, কিন্তু আপনি? শুনুন, ফোনটা আমার এক্ষুনি দরকার। আপনি ফোনটা নিয়ে আমবাড়ি হাউসের উল্টো দিকে চলে আসুন। আর হ্যাঁ, আপনি একাই আসবেন, কোনো পুলিশ আনার চেষ্টা করবেন না। আরে শুনুন শুনুন, হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো। আমি কিছুই বুঝে উঠতে পারলাম না, দিশেহারা হয়ে অগত্যা ছুটলাম সেই ইন্সপেক্টরের কাছে। ম্যাডাম ম্যাডাম একবার শুনুন, এইমাত্র। উফ, আবার কি হলো? আপনি তো আচ্ছা জ্বালাতন করছেন দেখছি। জ্বালাতন নয় ম্যাডাম, জ্বালাতন নয়। অদ্ভুত ব্যাপার, যে মহিলার মিসিং পোস্টার বাইরে ঝুলছে বড় করে, এটা সেই মহিলারই ফোন। কি বলছেন কি? তাকে তো আমরা 1 মাস যাবৎ হন্যে হয়ে খুঁজছি মশাই। ঠিকই বলছি ম্যাডাম, ওই মহিলাই আমার ফোন সারাতে দিয়ে গিয়েছিল, তাও 7 দিন আগেই। আর ম্যাডাম, ওই মহিলা এক্ষুনি ফোন করেছিল, বললো তার ফোনটা নাকি এক্ষুনি লাগবে, তারপর ফোনটা কেটে গেল। মানে? দিন তো ফোনটা একবার দেখি, দিন তো। আরে নাম্বারটাও তো অদ্ভুত দেখছি, এখানকার নাম্বার তো মনে হয় না। আচ্ছা, কোনো অ্যাড্রেস, মানে অ্যাড্রেস? হ্যাঁ ম্যাডাম, দিয়েছে তো। ওই কি যেন বললো, হ্যাঁ হ্যাঁ, আমবাড়ি হাউসের উল্টো দিকে। বলেন কি? যতদূর জানি ওখানে তো একটা শ্মশান আছে। শ্মশান? আচ্ছা, তাও একবার গিয়ে দেখা তো যেতেই পারে, কিছু তো নিশ্চয়ই পাবো। এ রতন, রতন, গাড়ি বের করতে বল, এখনই বেরোবো। আচ্ছা শোনো, তোমরা 3 জন এদিকে দেখো, ঠিক আছে? আর এই যে বিপ্লব, ভানু, তোমরা ওই দিকটা যাও, ভালো করে 4-5টা খুঁজে দেখো, হ্যাঁ? আর সন্দেহজনক কিছু দেখলেই আমাকে জানাবে। রাহুল বাবু,
আপনি আমার সাথে আসুন, আমরা ওই দিকটায় গিয়ে দেখি। ম্যাডাম, ম্যাডাম, আপনার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ আছে। আর যাই হোক না কেন, এই ফোনটা আমি আর আমার সাথে রাখবো না। যত অনিষ্টের মূল এটা আপনাদের কাছেই রাখুন। ম্যাডাম, এদিকে কিছু একটা পেয়েছি মনে হচ্ছে। কই কই দেখি। আরে এটা তো মনে হচ্ছে একটা কঙ্কাল। দেখেছেন দেখেছেন, আমি বলেছিলাম না কিছু একটা গন্ডগোল আছে। দৈবাত খুব শব্দ করে বিদ্যুৎ চমকে উঠল কোথাও। সে আলোর ঝলকানিতে আমার চোখ ধাঁধিয়ে গেল। তারপরেই ওরা সবাই যেন কোথায় উধাও হয়ে গেল। এ কি ম্যাডাম, ম্যাডাম কোথায় গেলেন? যা বাবা, কনস্টেবলটাই বা গেল কোথায়? আমাকে একা রেখে এই শ্মশানে সব গেল কোথায়? ওরা কেউ আর ফিরবে না। কে কে? আমি চমকে পিছনে তাকালাম। দেখি অদ্ভুত চেহারার এক নারী মূর্তি এগিয়ে আসছে আমার দিকে। সারা শরীর আগুনে ঝলসানো, মনিবিহীন দুই অক্ষি কোটর, ভেট ভেটে সাদা। তোকে বলেছিলাম না একা আসতে? ওই শয়তানগুলোকে কেন আনলি বল? কারা শয়তান? আমি কাউকে আনিনি, বিশ্বাস করুন। আমায় ছেড়ে দিন, আমি কিছু জানি না এসবের। শয়তান চিনিস না? ওই তোর সাথে যারা এসেছিল সব এক একজন উর্দিধারী শয়তান। ওরা তো শাস্তি পাবে, সাথে তুইও পাবি। আমি আমি কিছু করিনি, বিশ্বাস করুন। বরং বরং আপনাকে সাহায্য করার জন্যই তো ওদের কাছে। আমায় সাহায্য করবে ওরা? ওরা সব এক একজন খুনি। আমার সেদিনের কথা খুব ভালো মনে আছে, কিচ্ছু ভুলিনি। বাবা মা মরে যাওয়ার পর আমি একা হয়ে গেলাম। আমার কাকাদের নজর পড়ে আমাদের ওই বিশাল বাড়িটার উপর। একদিন মেজো কাকা এসে বলে, শোন নিপা, তোর একার পক্ষে এত বড় বাড়ি সামলানো মুশকিল। তাই আমরা ঠিক করেছি কোনো একটা ভালো প্রমোটারকে দিয়ে দিলে বেশ কিছু টাকা পাবি, তার সঙ্গে একটা ফ্ল্যাট। তুই রাজি থাকলে আমার চেনাশোনা একজন আছে। মা বাবা এই বাড়িটাকে নিজের থেকে বেশি ভালোবাসতো মেজকা। আজ বাবা বেঁচে থাকলে তুমি এই কথাগুলো বলতে পারতে। দেখ, অত শত আমি বুঝি না, কাগজে সই করবি কিনা বল। এর আগেও আমি বহুবার বলেছি সই করব না। আচ্ছা, এরপর যা হবে সেসবের জন্য কিন্তু আমাদের দায়ী করতে পারবি না। এরপর থেকে দুটো গুন্ডা গোছের লোক আমার পিছু নিয়েছিল। আমি অতিষ্ঠ হয়ে থানায় রিপোর্ট করি, কিন্তু ওরা আমল দেয়নি। সেদিন রাতে দরজায় কড়া নাড়ার শব্দ পাই। কে? আমি, তোর মেজকা। একটু দরজাটা খোল, দরকার আছে। এত রাতে? সব ঠিক আছে তো? আমি ছুটে গিয়ে দরজা খুলতেই দু তিনজন লোক ঘরের ভেতর ঢুকে আসে। কি 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 করছেন? কি? ছাড়ুন ছাড়ুন, মেজকা মেজকা বাঁচাও। আমি তোকে আগেই বলেছিলাম ভালোই ভালোই সই কর। ওই কই পেপারটা কই? এই যে এখানে চুপচাপ সই করো মামুনি। কিছুতেই আমি সই করব না। আমি এক্ষুনি এক্ষুনি পুলিশে ফোন করছি। পুলিশ? পুলিশ আমাদের কিচ্ছু করতে পারবে না, ওদের আমরা পকেটে রাখি। এই পালানোর চেষ্টা করছে, ধর 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 ধর। খুব সাহস না, খুব সাহস, গলার হাত থেকে পালানো। কি করছেন? কি করছেন? ছাড়ুন ছাড়ুন। এ কি করলি? আমি তোকে একটু ভয় দেখাতে বলেছিলাম, তোমরা ওকে খুন করে ফেললে। এবার কি হবে? কিচ্ছু হবে না, শরীরটাকে টুকরো টুকরো করে জ্বালিয়ে দেবো, কেউ বুঝতেই পারবে না। আর পুলিশকে নিয়ে একদম চিন্তা করবেন না। আমার শরীরটাকে টুকরো টুকরো করে আগুন ধরিয়ে দিল ওরা। তারপর সেই আগ পোড়া শরীরটাকে পুঁতে দিয়ে এলো এই শ্মশানে। কিন্তু এর মধ্যে আমার দোষ কোথায়? দোষ নেই বলছিস? একবারও সেই ছবিটা দেখে বোঝার চেষ্টা করেছিস ওই মেয়েটা আসলে কে ছিল? কে? ও, তুই কি ঝিমলি? মানে আমাদের সেই নিপা? হ্যাঁ, আজ থেকে 20 বছর আগে সেই স্কুলের শেষ দেখা। সুবিচার পাওয়ার আশায় মৃত্যুর পরেও তোর কাছে ছুটে গিয়েছিলাম। মনে হয়েছিল তুই পারবি। তুইও বুঝতে পারিস
এখন এখন এসব বলে কি লাভ? বিশ্বাস কর, আমি যদি এসব আগে জানতাম, আমি নিশ্চয়ই। আমায় শেষ সুযোগ দে, আমি এর শেষ দেখে ছাড়বো। ঠিক আছে, তোকে সুযোগ দিলাম। দেখ, আমার আত্মাকে যদি শান্তি দিতে পারিস। সেই দুঃসহ রাতের পর বেশ কিছু মাস কেটে গেছে। ঝিমলি সেন ওরফে নিপা হত্যা মামলার সাথে যুক্ত প্রত্যেকের শাস্তি হয়েছে। পুলিশটাও বেশ শিক্ষা পেয়েছে। সবকিছুই ঠিক হয়ে গেল। শুধু এই ফুলের মতো মেয়েটার জীবন ঝরে গেল অকালেই। ফুচকা লিবেন গো, ফুচকা ফুচকা লিবেন গো। প্রায় মাস তিনেক হয়ে গেল ভালো মন্দ কিছু পেটে পড়েনি। কিছুদিন আগে আচমকা বেদম শরীর খারাপ। ডাক্তারবাবু জানালেন আমার নাকি ভয়ানক অম্লশূল হয়েছে। ব্যাস, বাইরের খাওয়া দাওয়া সব বন্ধ। কাজের সূত্রে এই অজপাড়াগে পোস্টিং। এখানে কোয়ার্টারে একাই থাকতে হয়। দাদা বাবু, আপনার জন্য ভাত আর আলু সেদ্ধ ঢাকা দিয়ে রেখেছি রান্নাঘরে। দেরি করবেন নি, বেশি রাত করলে কিন্তু আবার ফের চোয়া ঢেকুর তুলবেন। আহ, জনার্দন, সারাক্ষণ ধরে এই হুকুম দিস না তো। তোর হাতের এই পোড়া ভাত আর আলু সেদ্ধ খেতে খেতে আমার মুখটা একেবারে পানসে হয়ে গেছে। মাঝে মধ্যে তো একটু ভালো মন্দ রাঁধতেও পারিস। এখন এগুলো রেখে যা দেখি, আমায় উদ্ধার কর। যা খুশি করুন গে। এবার কিন্তু অসুখ বাঁধলে আমি আর দেখতে আসবনি বলে দিলুম। তখন দেখবো ডাক্তারবাবুর বকা খাওয়ার হাত থেকে আপনাকে কি বাঁচায়। জনার্দন গজগজ করতে করতে চলে গেল। কি বা করব, রোজ একই খাবার খেতে খেতে আর পেরে উঠছি না। না, গলায় এক গ্লাস জল ঢেলে টেবিলে ফাইলপত্র নিয়ে বসলুম। ফাইল কত ঘাটতে ঘাটতে বেলা গড়িয়ে গেল। এইবার বিছানায় পড়লেই ঘুমে চোখ জুড়িয়ে আসবে। ফুচকা খাবেন? কেউ ফুচকা খাবেন গো? ফুচকা। দই ভাত জানালার বাইরে থেকে একটা টংলং টংলং শব্দ কানে এলো। ফুচকা নিবেন গো? টক জাল ফুচকা, দই ফুচকা, চুরমুর। চমকে উঠলাম। এই মাঝরাতে স্বপ্ন টপ্ন দেখছি না তো? এই অজপাড়া গায়ে এই গভীর রাতে ফুচকা বেচ থেকে এলো। টক জাল ফুচকা নিবেন গো? আমার জিভে তৎক্ষণাৎ জল চলে এলো। কতকাল যে ফুচকা চুরমুর ঘুগনির গাড়ির দিকে পা বাড়ায়নি তা কে জানে। ভাবলাম একটা দিন পেটে ফুচকা পড়লে কি বা এমন ক্ষতি হবে। সাত পাঁচ না ভেবে তৎক্ষণাৎ বাইরের দিকে ছুটলাম। উঠোনের ওপারে নিশ্চিদ্র অন্ধকার ছাড়া কিছুই চোখে পড়ল না। তবে খানিক এগোতেই সদরের সামনে দেখলাম বহু দূরে মেঠো পথ ধরে একটা মানুষ অন্ধকারে ফুচকার গাড়ি নিয়ে গিয়ে চলেছে। এই ফুচকা নিবেন গো? ফুচকা, মন মাতানো, সাদে টাটকা, বড় বড় ফুচকা। মনে হলো মরুভূমিতে এক পাত্র শরবতের মতো এই ফুচকাওয়ালা আমার সামনে উদয় হয়েছে। ও ভাই, দাঁড়াও দাঁড়াও, ফুচকা নেব, ফুচকা। এগিয়ে আসেন, দাঁড়াতে পারবো না বাবু। আশ্চর্য, দয়া করে দাঁড়াও, আমি আসছি। আসেন, জলদি আসেন। ফুচকাওয়ালা ক্ষণিকের জন্য সে পথে দাঁড়ালো না, বরং সে ফুচকার গাড়ি নিয়ে এগিয়ে চলল বহু দূরে মাঠের প্রান্তে বাঁশ বাগানের দিকে। যাবে কোথায় ও? আমি তড়িঘড়ি উঠোনে রাখা সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম। এমনিতেই রাতে কিচ্ছু খাইনি, তার উপর ফুচকার কথা মনে করে খিদের উদ্বেগটা যেন আরো বেড়ে চলেছে। এই গাঁগঞ্জের রাতে একই চারপাশ নিঝুম হয়ে পড়ে, শুধু একই তালে ঝিঝির কলতান আর অজানা জন্তুদের চিৎকার। আরে ও দাদা, দাঁড়াও দাঁড়াও, ফুচকা খাবো, আমি ফুচকা খাবো। কি হলো? ওদিকে কোথায় যাচ্ছ?
ওদিকে কোনো ফুচকার গাড়ি নেই, এক্ষুনি বাড়ি যাও। হঠাৎই দেখলাম এক আগন্তুক একটা প্রকাণ্ড ছাতা নিয়ে সামনে এসে দাঁড়িয়েছে। কি ব্যাপার কি? আপনি আমার পথ আটকে দাঁড়ালেন কেন? প্রকাণ্ড ছাতার আড়ালে লোকটার মুখটা কেমন অস্পষ্ট, ভালো করে দেখতে পেলাম না। ওদিকে কেউ নেই, ভালো কথা বলছি, চলে যাও। কি শুরু করেছেন কি? আমার হাতটা ছাড়ুন। এখন এসব প্রশ্ন করার সময় নয়, ওদিকে গেলেই তোমার বিপদ। এসব বুজরুকি করার আর জায়গা পান না, না? সরে দাঁড়ান আমার সামনে থেকে। সেই আগন্তুককে রীতিমতো উপেক্ষা করে এগিয়ে গেলাম সামনের দিকে। ততক্ষণে আর ফুচকার গাড়িটাকে দেখতে পেলাম না। পাশে ধানি জমি পেরিয়ে একটা বিশাল মাঠ, তারপরেই বাঁশবাগান। আর কি ওখানে যাওয়া ঠিক হবে? ওদিকে তো কেউ যায় না। কি মনে হতে সাহস করে বেদম জোর সাইকেল চালিয়ে এগিয়ে গেলাম মাঠের দিকে। মাঠের শেষের দিকে একটা শেওড়া গাছের তলায় এসে দাঁড়ালাম। ওই মূর্খ লোকটার কথা শুনে দাঁড়ানোটাই আমার ভুল হয়েছে। কি কখনো যে দাঁড়াতে গেলাম, ধুর, বাড়ির দিকে এগোই। খানিকক্ষণ সেখানে দাঁড়িয়ে এক রাশ হতাশা নিয়ে সাইকেলের প্যাডেলে চাপ দিলাম। ঠিক সেই সময় বাবু, বাবু আমায় খুঁজছিলেন? দেখলাম একটা রোগা পিলপিলে চেহারার লোক, পরনে পাজামার ফতুয়া, ঠিক পাশেই ফুচকার গাড়ি। সেখানে টিমটিমে আলো জ্বলছে। গাড়ির মধ্যে কাঁচের বাক্সে সাজানো থরে থরে ফুচকা, পাশে একটা হাঁড়িতে টক জল আর একটা ডেচকিতে আলু মাখা। টক জলের এই সুবাস যেন আমাকে মুহূর্তেই মোহিত করে তুলল। একটা সুঘ্রাণের স্পর্শে জিভের মধ্যে যেন জলে ভরে উঠল। ওর দিকে একটা করুণ দৃষ্টি নিক্ষেপ করে বললুম, ওহ, এই তো তুমি! কোথায় ছিলে এতক্ষণ? কখন থেকে তোমায় খুঁজে বেড়াচ্ছি। সাইকেল নিয়ে ছুটতে ছুটতে আমার হাঁপানি ধরে গেল। বাবু, আমি তো এখানেই ছিলাম। থাক, আর দাঁত বের করে হাসতে হবে না। সেই কখন থেকে ভাবছি যে ফুচকা খাবো ফুচকা খাবো, তোমার কোনো পাত্তাই নেই। ফুচকাওয়ালা জিভ কেটে বললে, এই না না বাবু, আসলে সেসব কিছু নয়। আমি তো খদ্দেরের জন্য এই ফুচকা নিয়ে এইছি এত রাতে। আপনারে না খাইয়ে কি আমার শেষুক হবে? থাক, হয়েছে হয়েছে, এখন আর নিজের গুণগান গাইতে হবে না। তাড়াতাড়ি মাখো তো দেখি, বেশি করে টক ঝাল আলু দিয়ে মাখো দেখি। কতদিন ফুচকা খাইনি। ফুচকাওয়ালা ঠিক আমার কথা মতোই আলু সেদ্ধ, ছোলা, মটর, তেঁতুল আরো নানান মশলা দিয়ে ফুচকার পুর মাখতে শুরু করলো। আচ্ছা, তোমার নাম কি? এইখানে তো তোমায় আগে কখনো দেখিনি। বাবু, আমার নাম বিশু, থাকি আর 3টে স্টেশন পরে কোতোয়ালিতে। কোতোয়ালি? কেন বাবু, আপনি কি ওখানের কাউকে চেনেন নাকি? না 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 না, আমি কেন ওখানে কাউকে চিনতে যাব? বিশুকে দেখলাম আপন কায়দায় বেশ নিজের মতো করে আলু মাখছিল। ও যেন আমার স্বাদের সম্পূর্ণটাই জানতো আগে থেকে। একদম পরিমাণ মতো লঙ্কা, লেবু আর তেঁতুল জলের মিশ্রণে এক অপূর্ব সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে এই আদিগন্ত মাঠ ঘাট এলাকা জুড়ে। মনে হলো এত সুন্দর ঘ্রাণ আমি এই জীবনে প্রথমবারের মতো পাচ্ছি। এরপর বিশু আমার দিকে একটা বড় জাম্বো সাইজের ফুচকা এগিয়ে দিল। তাতে তেঁতুল জল টলটল করছে। এই নিন বাবু, এই দেখুন তো কেমন হয়েছে ফুচকাটা। কোনো দিকে নাচে ফুচকাটা মুখে পুরতেই চমক লাগলো। মুখের ভিতর মনে হলো একটা অপূর্ব স্বাদের অনুভূতি খেলা করে গেল। জীবনে কতবার ফুচকা খেয়েছি, কখনো তো এমন স্বাদের অনুভূতি পাইনি। না না, আমার মনে হয় এত কাল বাদে ফুচকা খেয়েছি বলে নয়। এই স্বাদ যেন সত্যি অতুলনীয়, অনন্য। বাবু, ফুচকাটা ঠিক আছে তো? ঠিক আছে মানে? এতে কি মিশিয়েছো বিশু? এত অপূর্ব খেতে লাগছে। কি যে বলেন বাবু, কিছু মেশাতে যাব কেন? বিশু আর একটা ফুচকা ততক্ষণে এগিয়ে দিয়েছে আমার শালপাতার দিকে।
দ্রুত আর কোনো দিকে না চেয়ে সেটা মুখে পুরলাম। এই রাত বিরাতে ফুচকা বিক্রি করছো, তোর ভয় করে না বিশু? বিশু আমার দিকে একটা অদ্ভুত দৃষ্টি দিয়ে বলল, ভয় আমার কেন করবে বাবু? ভয় তো যারা দোষ করেছে তাদের হয়, আমি তো কোনো দোষ করিনি। হ্যাঁ হ্যাঁ, তা ঠিক তা ঠিক। আহা, ফুচকা দাও থামালে কেন? তাড়াতাড়ি দাও, পরে ফুচকা দাও। আর তো ফুচকা পাবেন না বাবু, অনেক ফুচকা খেয়ে ফেলেছেন। মানেটা কি? আর দেবে না মানে? তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি। আমার মধ্যে যেন একটা অদ্ভুত আসক্তি দানা বেঁধেছে। আমি যেন চেয়েও ফুচকা খাওয়া থেকে নিজেকে বিরত রাখতে পারছি না এবার। না বাবু, আর তো ফুচকা আপনাকে দেওয়া যাবে না, আমি চললুম এখান থেকে, বিদায়। আমার জিভ থেকে অনর্গল লালা ঝরতে শুরু করেছে। না বিশু, না, তুমি তুমি আমার সাথে এরকম করতে পারো না। কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও দাঁড়াও, যেও না যেও না। আসুন বাবু আসুন, ফুচকা খেতে আসুন। আমি ছুটতে ছুটতে কখন যে বাঁশবাগানের মধ্যে প্রবেশ করেছি খেয়াল নেই। কোথায় বিশুর ফুচকার গাড়ি? কোথাও তো দেখতে পাচ্ছি না। এদিকে আমার জিভ বাধা মানছে না, আমার সারা শরীর উতলা হয়ে উঠেছে। সারা বাঁশবাগানে একটা অদ্ভুত চিৎকার। ফুচকা নেবে গো, ফুচকা। কোথায় বিশু? কোথায় কোথায় সেই ফুচকার গাড়ি? রাতের কালো আধারে ঝিঝির কণ্ঠস্বর ছাপিয়ে সেই স্বর ভেসে আসছে। আমি যখন ওই মায়াবী ফুচকা খাবার জন্য উন্মাদ পীড়িত, ঠিক তখনই চোখের সামনে ভেসে উঠল একটা ছোলা মটর আর টক জলে ঠাসা ফুচকা। আমি কেমন উন্মাদের মতো ছটফট করে উঠলাম। মনে হলো এইবার আমার তৃপ্তির ঘোড়া পূর্ণ হবে। আমি ওটার দিকে হাত বাড়িয়ে দিলাম, সাথে সাথেই সেই ফুচকা সরে গেল। কি হলো? ওটা কি? আমি ওটাকে কেন ধরতে পারছি না? আমি ওটার দিকে ছুটে গেলাম, কিন্তু ফুচকাটা ক্রমশই আমার থেকে দূরে সরে যেতে শুরু করলো। কিন্তু আমি এই ঘন অন্ধকারের মধ্যে ছুটে চললাম সেই ফুচকার পিছনে। আমার জিভ যেন ক্রমেই বেরিয়ে এলো সেই ফুচকাটার নাগাল পাওয়ার জন্য, কিন্তু না, সেটাকে আমি কিছুতেই ছুঁতে পারছি না। নিশ্ছিদ্র বাঁশবাগানের মধ্যে এই কোন মায়াবী মরিচিকার পিছনে আমি ছুটে চলেছি আমি জানি না। অবশেষে সেই ফুচকা একটা জায়গায় এসে থামলো। এইবার আমি সেই ফুচকার নাগাল পাবো। ঠিক সেই সময় ফুচকাটাকে সামনে থেকে ধরতে যাব, কিন্তু ফুচকাটা বুদবুদের মতো কোথায় উবে গেল। এই যে মিস্টার তারাপদ, এত লোভ কেন আপনার? বেশি লোভ করা ভালো নয়, সে কি আপনার জানা নেই? একটা ফুচকার পিছনে এভাবে ছুটে চলেছেন। মানে কি বলছোটা কি বিশু? ঠিকই তো বলছি, এত লোভ করছেন কেন? একটা লোভী স্বার্থপর মানুষ। কে 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 তুমি? আমি সেই মানুষটার ছেলে যাকে তুই অপমান করে অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলি। মনে পড়ে সেসব দিনের কথা? মানে কে 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 তোমার বাবা? আমার বাবার নাম মানিক মণ্ডল, চিনতে পারছিস? তোর অফিসে তোর অধীনে থাকা সামান্য সেলসম্যান। কি মানিক বাবু? হ্যাঁ রে, হ্যাঁ, সেই কোতোয়ালির মানিক বাবু। আমার বাবা কি না করেনি কোম্পানির জন্য? কি পেয়েছে? শেষ বয়সে আমার বাবাকে পথে বসালি তুই। ম্যানেজার হয়ে তুই কোম্পানিকে বোঝালি আমার বাবা নাকি লোভী স্বার্থপর। যুগের সাথে তাল মিলিয়ে তিনি চলতে পারেন না। বৃদ্ধ বয়সে চাকরি হারানোর যন্ত্রণা তিনি সহ্য করতে পারলেন না, একেবারে শয্যাশায়ী হয়ে গেলেন। এরপর আমাদের পরিবারটা তিলে তিলে ধ্বংসের পথে এগিয়ে গেল। আমি কলেজ ছেড়ে কটা ফুচকা নিয়ে পথে পথে বিক্রি করতে শুরু করলাম। আমার সর্বস্ব দিয়ে আমি বাবার ওষুধ, সংসারের খরচ সবকিছু পূরণ করার চেষ্টা করেছিলাম, কিন্তু ভাগ্যের পরিহাস, একদিন আনমনে রাস্তা পার হচ্ছিলাম, আর ব্যাস, মুহূর্তের মধ্যে সব শেষ। আমার বাবা আমার মৃত্যু শোক মেনে নিতে পারেনি।
সবকিছু কার জন্য হারিয়েছি জানিস? শুধু তোর জন্য, তোর জন্য, তোর। বিশুর মুখে এই সব কিছু শোনার পর আমার সারা শরীর তরতর করে কাঁপতে লাগলো। আমি যে কতটা অন্যায় করে ফেলেছি তা আমি কল্পনাতেও ভাবিনি। ভেবেছিলাম কোম্পানিতে নিজের জায়গাটা শক্তপোক্ত করব, কিন্তু কিন্তু আমি স্বপ্ন ভাবতে পারিনি এমনটা হবে। বিশ্বাস করো বিশু, আমি আমি ভুল করেছি, কিন্তু আমি এইসব ঘটে যাবে জানতাম না। তুই আমার জালে যে ধরা দিয়েছিস, তোর আর কোনো মুক্তি নেই। বিশু সে জল জলে চোখ। না না বিশু, আমায় আমায় ছেড়ে দাও, আমি ভুল করেছি, আমায় ছেড়ে দাও, মাফ করে দাও। ছেড়ে দেব? হ্যাঁ, তোকে ছেড়ে দেব? বিশু সেই ফুচকার গাড়ি আমার দিকে এগিয়ে এলো। আমি ছুটতে শুরু করলাম পাগলের মতো। বাঁচাও বাঁচাও, আমায় বাঁচাও বাঁচাও। কেউ বাঁচাবে না, কেউ না। বাঁশ ঝাড় ঝোপ জঙ্গল পেরিয়ে কতক্ষণ যে ছুটেছি তার ইয়ত্তা নেই। এই গহীন রাতে আমি যেখান থেকে আর বেরোতে পারবো না তা ভালোই বুঝতে পারছিলাম। সব আশা যখন ছেড়ে দিয়েছি তখন দেখলাম সেই বাঁশ ঝাড়ের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে সেই আগন্তুক। আমি হাঁপাতে হাঁপাতে ওনার কাছে এসে বললাম, আমায় উদ্ধার করুন, আমার বড় বিপদ। আগন্তুক বাইরের দিকে নির্দেশ করে বললেন, ওই যে ওইখানে তোমার সাইকেল রাখা আছে, চলে যাও। এদিকটা আমি সামলে নিচ্ছি, এ পথে আর কোনোদিন যেন এসো না। আমি ছুটে সাইকেলে গিয়ে বসলাম। তারপর পিছনে তাকাতেই উনি ছাতাটা তুললেন। মানিক বাবু, সেই এক রূপ, শান্ত স্থির দৃষ্টি, শুধু চোখের তলায় কালি জমেছে। আমি চিৎকার করে বললাম, মানিক বাবু, মানিক বাবু, আমি পাপ করেছি, আমি পাপ করেছি মানিক বাবু। আহ, তারাপদ, কোনো কথা বলো না, চলে যাও, চলে যাও এখান থেকে। আমি ততক্ষণে সাইকেল ছুটিয়েছি অনেক জোরে। মনের মধ্যে নিজের ওপরে একটা ঘৃণা বিদ্বেষের জন্ম নিল। মানিকবাবু আজও প্রমাণ করে দিলেন তার মন কতটা উদার।